অজানা সত্যের 159 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এপিসোডটা অনেকটা বড় হতে চলেছে, কারণ আজকের এপিসোডে রয়েছে 3টে জমজমাট ভয়ের ঘটনা। আমি আপনাদেরকে বলবো আজকের এপিসোডটিকে এক মনে পুরোটা শুনতে থাকুন, কারণ আজকের 3টে ঘটনাই বেশ জমজমাট এবং আপনাদের ব্যাখ্যাহীন লাগতে চলেছে। এই ঘটনাগুলো বিষয়ে আমি বেশি ব্যাখ্যা করলাম না, কারণ সামান্য ব্যাখ্যা করলেই পুরোটা স্পয়লার হয়ে যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা এপিসোডের দিকে এগোবো। আপনারা সকলে কানে হেডফোন লাগিয়ে নিন এবং প্রথম ঘটনা শুরু করার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেইল করুন অজানাসত্য15@gmail.com এই মেইল আইডিতে। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। প্রতিটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দিয়ে রেখে দিয়েছি। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন তোষালী চক্রবর্তী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। স্নেহের রাজর্ষি, আশা করি ভালো আছো। আমি তোষালী। আজ আরও একটা ঘটনা তোমাকে লিখে পাঠালাম। আমার যার সাথে বিয়ে হয়েছে তার নাম অভিরূপ। আমি যেহেতু অভিরূপের থেকে 3 বছরের বড়, তাই অভিরূপের বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না এবং এই অশান্তির কারণে ওকে আলাদা একটা বাড়ি ভাড়া করতে হয়েছিল। জায়গাটা ছিল কলকাতার বিজয়গড় বাজার সংলগ্ন অগ্রগ্রামী ক্লাবের পেছনের দিকটা। এবার তোমাদের বোঝার সুবিধার্থে ঘরের অবস্থানটা বোঝাই। বাড়িটায় ঢুকে ডান দিকে আমার ঘর, পরপর 2টো ঘর, তারপরে সেই শেষ ঘর সংলগ্ন একটা বাথরুম। যেই গলির ভেতরে এই বাড়িটা ছিল সেই গলিটা এতটাই সরু যে একটা বাইক রাখলে তার পাশ দিয়ে লোকজন যেতে পারত না। তখন সময়টা ছিল 2019 সালের সেপ্টেম্বর মাস। আমরা ভাড়া আসার পর বেশ কয়েকটা মাস ভালোভাবেই কেটে গেল। সমস্যা শুরু হলো 2020 সালের এপ্রিল মে মাস নাগাদ। আমি বেশ কয়েকদিন ধরে একটা খোনা গলার আওয়াজ পাচ্ছিলাম। মানে কোনো মহিলা ঘুম চোখে নাকি গলায় কাউকে হু হু করলে, কোনো উত্তর দিলে যে আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ। প্রথম 2 দিন পাত্তা না দিলেও 3 নম্বর দিন আমি রীতিমতো খোঁজাখুঁজি শুরু করে দিই। মনে হচ্ছে আওয়াজটা আমার ঘরের লাগোয়া বাথরুম থেকে আসছে। আমি রীতিমতো এই ব্যাপারটা নিয়ে বাড়িওয়ালার ছোট ছেলের বউয়ের সাথে আলোচনা করি, কারণ ওর সাথে আমার গল্পগুজব একটু বেশি ছিল। এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করি যে এই বাড়িতে আগে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল কিনা, তখন যথারীতি আমাকে অভয় দেওয়া হয় এই বলে যে এরকম কিছুই ঘটেনি এবং এইগুলো নাকি আমার মনের ভুল। কিন্তু ওই খোনা কণ্ঠস্বর বারবার আসছিল, তাই আমি মনে শান্তি পাচ্ছিলাম না। এরপর আমি সোজা বাড়িওয়ালার সঙ্গে কথা বলি এবং ওনাকে জানাই যে আমার রাতের বেলায় একা শুতে খুব ভয় করছে। যেহেতু আমার তখনও বিয়ে হয়নি, তাই অভিরূপ সারা দিন আমার সাথে থাকলেও রাত্রিবেলায় বাড়ি চলে যেত। বাড়িওয়ালাকে ব্যাপারটা জানানোর পর উনি সিদ্ধান্ত নেন যে উনি ওনার নাতনিকে আমার সাথে শুতে পাঠাবেন।
এইভাবে এক একদিন পালা করে কখনো ওনার বড় নাতনি আবার কখনো ওনার ছোট নাতনি আমার সাথে এসে শুতো। আওয়াজটা আমি সারাদিনে বহুবার পেতাম। দিনের বেলা হলেও আমার গা ছমছম করত এবং ওই বাড়িতে থাকতে ইচ্ছে করতো না। এরপরে একদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ওই অবস্থায় মনে হয়েছিল একটা হাত ওপর থেকে নিচে এসে আমার মাথার কাছে এসে পড়ল। কিন্তু এই ঘটনা নিজে বিশ্বাস করতে পারছিলাম না, যেহেতু চোখে ঘুম ছিল তাই ঠিক মতো জিনিসটাকে দেখতে পারিনি। হঠাৎ মনে হলো হয়তো কোনো টিকটিকি ওপর থেকে নিচে এসে পড়েছে, তাই ভালো করে একবার দেখে নিলাম। আবার পরক্ষণেই নিজের মনকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলাম যে সত্যি কি ওটা কোনো টিকটিকি ছিল নাকি কোনো হাত ছিল। একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সেটাতে 5টা আঙ্গুল ছিল। এই ঘটনাটা যখন ঘটে আমি ধরফর করে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে সেই ছোট বৌদিকে ব্যাপারটা জানানোর জন্য ডাকতে থাকি। যখন আমি এই ঘটনাটা বলি এবং যেহেতু বিগত কয়েকদিন ধরে আমি তাদেরকে বারবার এই ঘটনা জিজ্ঞাসা করছি, তখন সে আমাকে হঠাৎ করে বলে ওঠে যে আমাদের পাশের বাড়িতে 2 বছর আগে একটি ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কথাটা বলার পর তার মুখ দেখে মনে হচ্ছিল যে সে যেন ভুল করে মুখ ফসকে কথাটি বলে ফেলেছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে তার শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা। সেই উত্তরে ছোট বৌদি আমাকে বলেছিল যে সেই সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। এই কথাটা শুনে আমি যখন একটু বিরক্ত হয়েই তাকে জিজ্ঞেস করলাম যে আমাকে এই কথাটা আগে কেন জানানো হয়নি, তখন সে বলে এই ঘটনাটা পাশের বাড়ির একটা ঘটনা, এটি ঘটে গেছে, তাই কি আর করা যাবে। এইসব বলে তিনি ব্যাপারটাকে এড়িয়ে যান। ঘটনাটা যদিও ঘটেছিল আমি যেই ঘরটায় থাকতাম সেই ঘরের যে লাগোয়া বাথরুমটা ছিল সেই বাথরুমের একেবারে উল্টো দিকের বাড়িতে। আমি বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারটা অভিরূপকে জানাচ্ছিলাম। শেষমেশ এই ঘটনাটি বলার পরে অভিরূপ ওই ঘরে একটি পুজো দিয়েছিল। তারপর থেকে ওই ঘটনা আমি আর উপলব্ধি করিনি। এরপরও ওই বাড়িতে আমি 7-8 মাস ছিলাম। আমি আর এরকম কিছু টের পাইনি। এটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটি ঘটেছিল 2020 সালে। এই ঘটনাটা শুনতে অতটা ভয়ঙ্কর না হলেও 2020 সালের এপ্রিল মে মাসগুলো আমার কাছে ভয়াবহ ছিল। রাজর্ষি, তুমি শুনিও এই ঘটনাটি। যদি তোমার মনে হয় এই ঘটনাটা শ্রোতাদের শোনালে তাদের ভালো লাগবে। অজানা সত্য পরিবারে অন্য সদস্যের মতো আমিও একটি সদস্য এবং চাই এই পরিবার মিলিয়ন সাবস্ক্রাইবার পাক। শুভরাত্রি। দেখুন, সব ঘটনায় যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু ঘটনা এমন থাকে যেই ঘটনাগুলো শুনলে আমরা ভাবতে বাধ্য হয়ে যাই যে এমনটা ঘটার কারণটা কি। এই ঘটনায় আমরা জানতে পারলাম যে সেই ঘর থেকে একটা খোনা গলায় আওয়াজ আসছে। আপনি একবার ভেবে দেখুন, আপনি একটি বাড়িতে একা থাকেন এবং সেই বাড়িতে অনবরত মনে হচ্ছে কোনো মহিলা নাকি সুরে একটা আওয়াজ করছে। আপনার কেমন লাগবে? আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। আশা করছি তোষালিদির লিখে পাঠানো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোষালিদিকে কমেন্টে থ্যাংক ইউ জানাবেন। দ্বিতীয় ঘটনার দিকে এগোচ্ছি তার আগে সকলকে জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না। চলে যাই দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন প্রিয়া সাহা। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো তুমি? আশা করছি তুমি ভালোই আছো। আমার নাম প্রিয়া।
আমি আসাম থেকে বলছি। আমি তোমার চ্যানেলে কয়দিন ধরে ঘটনা শুনি। আমার অনেক ভালো লাগলো তোমার ঘটনাগুলো, তাই আজ একটি ঘটনা আমি তোমাকে পাঠালাম। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে আর তুমি পড়ে শোনাবে। আমি বাংলা লিখতে পারি না, তাই এইভাবেই লিখলাম, তুমি অ্যাডজাস্ট করে নিও। ঘটনাটা ঘটেছে আমার মামার বাড়িতে। তখন আমার মা অনেক ছোট ছিল, এই 13 থেকে 14 বছর বয়স হবে। আমার মায়ের একটা বান্ধবী ছিল। সেই বান্ধবীর দাদার সঙ্গে আমার মায়ের বাড়ির পাশের বাড়ির একটি মা সমান মেয়ের সঙ্গে সেই দাদার সম্পর্ক ছিল। আসলে প্রেম করা কথাটা বললে ভুল হবে, কারণ ছেলেটার স্বভাবটা ভালো ছিল না। সেই ছেলেটা অর্থাৎ দাদাটা অনেক বড়লোক ঘরের ছেলে আর দেখতেও ভারী সুন্দর ছিল। তার জন্য ওর পেছনে অনেক মেয়েরা ঘোরাঘুরি করত। সেই দাদাটাও একটার পর একটা অনেক মেয়েদের সাথেই প্রেম করত। যাই হোক, এখন ঘটনাটায় আসি। ওই দাদাটার সাথে প্রেম করার সময় একদিন জানা যায় সেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। তখন তার মা, মানে মেয়েটার মা, ওই ছেলেটাকে বিয়ে করতে বলে। কিন্তু যেমনটা হয় আর কি, বড়লোক মানুষ টাকার জোর দেখিয়ে সব দোষ লুকিয়ে ফেলে। মেয়েটা ছিল অনেক গরিব ঘরের, আর তখনকার দিনে এখনকার মতো বাচ্চা নষ্ট করার সুবিধাও ছিল না। যেহেতু গ্রামের মেয়ে, তাই এইভাবে বাচ্চা হয়ে যাওয়াটা তার কাছে অনেক লজ্জাজনক ছিল। তাই ওই মেয়ের মা ভাবল বাচ্চাটা হওয়ার পর এইখান থেকে চলে যাবে এবং অন্য কোথাও গিয়ে থাকবে। এরপর কথা মতন বাচ্চাটা হয়। আমি এখানে বলে রাখি, যেহেতু আমার দিদা মানে আমার মায়ের মা গ্রাম থেকেই ছিল, তার জন্য বাচ্চাটা কিভাবে করাতে হয় সেটা জানতো। কথা মতো 9 মাস পর বাচ্চা হওয়ার সময়টা আসে। তখন দিদাকে মেয়েটার মা ডাকতে আসে। ওই দিন তখন রাত 12টা কি 1টা বাজে। অন্ধকার রাত্রে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। সেই সময় বাচ্চাটার জন্ম হয়। কি বলবো দাদা, বাচ্চাটা এতটা সুন্দর দেখতে যেন তাকে দেখলেই মনটা তার দিকে চলে যাচ্ছে। এত মায়াবী চোখ, এত সুন্দর তার মুখ। কিন্তু মেয়েটার মা সমাজের ভয়ের কারণে সেই বাচ্চাটাকে সেখান থেকে তুলে বাইরে নিয়ে যায় এবং সেই বৃষ্টি ঝড় অন্ধকার রাতে বাড়ির পেছনে থাকা একটা বাঁশঝাড়ের তলায় গিয়ে বাচ্চাটাকে গলা টিপে সেখানেই মেরে দেয় এবং মাটি খুঁড়ে সেখানেই পুঁতে দিয়ে আসে। ওই সময় ওই ঘটনাটা যারা নিজের চোখে দেখেছে তারা জানে এই জিনিসটা কতটা যন্ত্রণাদায়ক। বাচ্চাটা সবেমাত্র হলো, তারপরেই সেই অন্ধকার রাতে বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলা টিপে মেরে দিল তার দিদা। এর ঠিক পরের দিন সকালে তারা ওই বাড়ি থেকে পালিয়ে যায়। তারা কোন জায়গায় চলে যায় সেটা কেউ জানে না। এই ঘটনার কয়েকদিন পরে আমার মামা যখন রাত্রিবেলায় সেই বাঁশঝাড়ে বাথরুম করতে যায়, সে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে আসে। সবাই যখন জিজ্ঞাসা করে যে কি হলো, তখন মামা বলে ওইখান থেকে নাকি একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে, যেন একটা বাচ্চা খুব কষ্টে চিৎকার করছে এবং কাঁদছে। তারপর অনেক দিন পর ওখানকার মানুষদের মুখ থেকে শোনা যায় তারা নাকি বাঁশঝাড়ের মাঝে একটা বাচ্চাকে শুয়ে থাকতে দেখেছে এবং কান্না করতে দেখেছে। যদি কেউ বাচ্চাটাকে সামনাসামনি দেখতে যেত, তখন বাচ্চাটা ওইখানে থাকতো না। এইভাবে সেই বাচ্চার কান্নার শব্দ এবং বাচ্চাটাকে অনেকেই দেখতে পেয়েছে। কি বলবো দাদা, ভেবেই পাচ্ছি না, ভাবলে খুব খারাপ লাগে। এই হলো আমার মার থেকে শোনা একটা ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি তোমার ভালো লাগে তুমি পড়ে শুনিও। তোমার গলায় শোনার অপেক্ষায় রইলাম। জানি ভালো মতন লিখতে পারলাম না,
তুমি তোমার মতন গুছিয়ে পড়ে শুনিও। কিছুতে ভুল হলে নিজের বোন ভেবে ক্ষমা করে দিও। তুমি আরও এগিয়ে যাও, এই আশা করে এখন বিদায় নিলাম। তুমি ঘটনাটা পড়ে শোনালে খুব খুব খুশি হব। মানে কতটা ডিস্টার্বিং একটা ঘটনা। একটা বাচ্চা যে সবেমাত্র জন্মালো, তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সেই ঝড় বৃষ্টির রাতে বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলা টিপে মেরে তাকে মাটিতে পুঁতে দিল। ভাবতেই অবাক লাগে যে এরকম ধরনের মানুষও সেই রকম সমাজে বসবাস করত। যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের তৃতীয় ঘটনা। ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম লিখে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আমি এর আগেও তোমাকে একটি ঘটনা পাঠিয়েছিলাম এবং সেই ঘটনাটা তুমি পড়ে শুনিয়েছিলে। আমার ঘটনাটি শুনতে খুবই ভালো লেগেছিল। আজ আরও একটি ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি। এই ঘটনাটি আমি আমার দাদার মুখ থেকে শুনেছি, তো যেমনটা শুনেছি আমি তেমনটাই তোমাকে লিখে পাঠালাম। ঘটনার শুরু কয়েক প্রজন্ম আগে। সঠিক সময়টা কেউ জানে না। আমি একজন ছেলে, এবার এসএসসি দিয়েছি। আমার নানুর মায়ের দিককার কেউ একজন দরবেশ ছিলেন। এর মধ্যে কোনো একজন ওনার মৃত্যুর পর ওনার বড় মেয়ের ওপর ভর করে এবং এক সময় উনি পাগল হয়ে যান এবং আত্মহত্যা করেন। প্রচুর হুজুরকে দেখিয়েও কোনো লাভ হয়নি। ইসলামিক ফ্যামিলি হওয়ার কারণে অন্য কারোর কাছে যায়নি। কিন্তু ঘটনা ওখানে থেমে যায়নি। এরপর থেকে ওই বংশে বড় মেয়ের ওপর জন্মের 7 বছরের মধ্যেই কিছু একটা ভর করে। অনেক কবিরাজ, হুজুর, তান্ত্রিক দেখিয়েও লাভ হয়নি এবং প্রতিবারই পাগল হয়ে আত্মহত্যা করতেন সবাই। এটা বন্ধ হয় আমার নানুর মায়ের সময়। উনি স্বাভাবিকভাবেই মারা যান। আমার নানু বড় মেয়ে হওয়ায় ওনার সাথেও কিছু একটা আছে। আমার নানা ভাই বিয়ের পর মশারির বাইরে 3টে আগুনের গোলা দেখতে পেতেন। আমার নানুকে একবার মাছ পুকুরে রেখে এসেছিলেন তিনি, কিন্তু ভয়াবহ কিছু করেননি। এরপর আমার আম্মুর সঙ্গে আসে। আমি নিজেও অনেকবার আম্মুর আশেপাশে অবয়ব দেখেছি, তবে একটা নয়, অনেকগুলো। আমাদের বাসার ফাঁকা ঘর থেকে অনেকের হাসাহাসির শব্দ আসে। একজন হুজুর বলেছিলেন একটা ফাঁকা রুম রাখতে। ওই রুম সবসময় বন্ধ থাকে। গত 16 বছরে কেউ যায়নি ওই ঘরে। তবু ওই ঘর থেকে অদ্ভুত শব্দ আসে, ঘ্রাণ আসে। অপরিচিত অনেকে ওই ঘরে মানুষ দেখেছে, কিন্তু ওই ঘর 16 বছর ধরে তালা মারা। লজিক্যালি ওটার এখন পরবর্তী বংশধরে চলে যাওয়ার সময়, কিন্তু আমার কোনো ভাই বোন নেই, আমি একা। তো এটা আমাদের বাসার সবাইকে প্রচুর জ্বালাতন করছে, বিশেষ করে আমাকে। গত 2 দিন ধরে আমার এমন অবস্থা হয়েছে যে আমি একা ওয়াশরুমে যেতেও ভয় পাই। আব্বুকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে বলি। ঘুমাইও আমার কাজিন ভাইয়ের সাথে। অনেক হুজুর, কবিরাজ দেখানো হয়েছে, তবে কেউ কিছু করতে পারেনি। উল্টে তারা নিজেরাই বিরক্ত হয়ে গেছে এটার দ্বারা। আমাদের বাসায় নানুর দিকের কোনো মেয়ে আসলেও ঝামেলা করে। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল আমার এক মামাতো বোনের। ভাগ্য ভালো নানু বুঝছিল। আমি প্রতি রাতে দোয়া দুরুদ পড়ে শুই, তবে মাঝরাতে জেগে যাই। আমার ঘরে আমি ছায়া দেখতে পাই। আমার সাথে যারা থাকে সবাই সেই ছায়া দেখতে পায়। ঈদে আমাদের বাসায় দাদার বাড়ির মেহমান আসছিল। তাদের সাথে কোনোদিনও সেই অবয়ব কিছু করেনি, কিন্তু আমার 2 বছর বয়সী চাচাতো বোন কাল রাত থেকে উন্মাদের মতো আচরণ করছে। আমরা 4-5 জন ছেলে ওই বাচ্চাটাকে আটকে রাখতে পারছি না। হুজুর এসে বলেছিল ওরা যেন এখান থেকে চলে যায়।
তখনই আমার বোন হুজুরের গলা চেপে ধরেছিল। পরে হুজুর ওই শরীর বন্ধক করেছে আর চলে গেছে, কিন্তু আমার শরীরও বন্ধক করা। তবুও মাঝে মাঝে আমার গলা কেউ যেন চেপে ধরে, বুকের ওপর উঠে বসে। আমার অ্যাজমা আছে, তাই এমন সময় আমার মৃত্যু অস্বাভাবিক নয়। কিন্তু পরে এই অবয়ব আমাকে মারেনি, খালি কষ্ট দিয়েছে। বাসা বদলানোর কথা আব্বু বলেছিল, কিন্তু হুজুর বলেছে এতে লাভ হবে না। আর এই বাড়ি এত বছর দিয়ে কয়েকশো হুজুর দিয়ে বন্ধ করানো হয়েছে, তাও এটার এত শক্তি নতুন বাসায় গেলে আরও বেশি হবে। আমার নানুর বাবার বাড়ির পাশে একজন বয়স্ক হুজুর, যিনি এই সম্পর্কে সব জানেন। উনি বলেছে এটা এখন পরবর্তী বংশধরে যাওয়ার জন্য তরপাচ্ছে, এজন্য এত ঝামেলা করছে। আজ দুপুরেও সে আমার গলা চেপে ধরেছে এবং স্পষ্ট দাগ ছিল আমার গলায়। এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? ঘটনাটা আমার দাদার মুখ থেকে শোনা, এবং এই ঘটনা এখনও হয়ে চলেছে। আশা করছি ঘটনাটা তুমি বুঝতে পেরেছ। যদি তুমি বুঝতে পেরে থাকো, হয়তো অডিয়েন্সরা কিছুটা বুঝতে পারেনি, তাদেরকে অবশ্যই বুঝিয়ে দিও। ভালো থেকো রাজর্ষিতা, এগিয়ে যেও। এই ঘটনাটায় আমরা জানতে পারছি যে একটি পরিবারে কিছু ভৌতিক ঘটনা ঘটেই চলেছে অনবরত, এবং সেটা সেই আদিকাল থেকে ঘটে চলেছে। অর্থাৎ বংশ পরম্পরায় এই জিনিসটা ঘটছে। মানে এক কথায় বলতে গেলে ঘটনাটি যার সঙ্গে ঘটেছে, এর আগেও এই ঘটনাটি তার বাবার সঙ্গে ঘটে গেছে, এবং এর আগেও তার দাদুর সঙ্গে ঘটনাটি ঘটে গেছে। এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে, এবং দেখা যাচ্ছে কিছু অলৌকিক ঘটনা। প্রতিদিন ছেলেটার গলা কেউ যেন টিপে ধরতো, গলায় দাগ থাকতো, ঘরের মধ্যে মনে হতো কেউ ঘোরাফেরা করছে, কখনো কালো ছায়া দেখতে পেত। একটি ঘর, যেই ঘর তাদের বাড়িতে আগামী 16 বছর ধরে বন্ধ করা, সেই ঘরে পর্যন্ত অনেক মানুষজনকে দেখা গেছে। অর্থাৎ কিছু অলৌকিক ঘটনা সেই বাড়িতে বংশ পরম্পরায় আগেও হয়েছিল, এখনও হয়েই চলেছে। আশা করছি ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন ফাতিমা মোহাম্মদ, অনুভব মাহাতো, ড্রিম অফ ওম। কমেন্ট করেছেন বিদাস FF, স্বপ্না বোজাল, সরস্বতী হালদার, জয়া বণিক। কমেন্ট করেছেন সোমনাথ দাস, চন্দ্রানী মণ্ডল, গীতা গোস্বাম, প্রিন্স সন্দীপন। আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, বিকাশ ব্লগ। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, মঞ্জু। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন রয়। কমেন্ট করেছেন একে। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো না লাগলেও কমেন্টে আমার ভুলটা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে 160 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।